দর্শক, এতক্ষণ বলছিলাম সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এ আদেশ দেন। এ সময় 2 আসামির পক্ষে আদালতে দাঁড়াননি কোনো আইনজীবী। আরও বিস্তারিত জানাচ্ছেন নুসরাত শারমিন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা একটু অপেক্ষা করছি। রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকা যাচ্ছি পরের সংবাদে, পরবর্তীতে আবারও আসবো রিপোর্টে। শিক্ষার্থীদের আন্দোলনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। একই অপরাধে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আর্জি জানানো হয়েছে লিখিত অভিযোগে। অন্যদিকে রাজধানীর কাফরুল ও উত্তরা থানায় অপহরণ, গুম এবং শিক্ষার্থী হত্যার অভিযোগে আরও 2টি মামলার আবেদন করেছেন ভুক্তভোগীরা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে অ্যাডভোকেট গাজী MH তামিম এ অভিযোগ দায়ের করেন। জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত বাংলাদেশে যে ছাত্র জনতার উপরে গণহত্যা চলেছে, সেই গণহত্যাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে তদন্ত করার জন্য আমি একটি দরখাস্ত এনেছি। একই অপরাধে ব্যক্তির পাশাপাশি দল এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে লিখিত অভিযোগে। শেখ হাসিনার সঙ্গে অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। এর আগে কলেজ শিক্ষার্থী হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন আদালত। রাজধানীর কাফরুল এলাকায় গত 19 জুলাই ঢাকা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন নিহত হন। রাজনের ভাই মোহাম্মদ রাজীব বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং শুনানি শেষে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রাথমিক তথ্য বিবরণী আকারে নথিভুক্ত করার নির্দেশ দেন। এছাড়া 2015 সালে রাজধানীর উত্তরা থেকে অপহরণ করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরীর আদালতে এই আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। পরে উত্তরা পশ্চিম থানাকে এটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন আদালত। 4 মাস 3 দিনই আমাকে হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা এবং বসা অবস্থায় একটা দিন গুনতাম। 6 জুন আমাকে নিয়ে যাওয়া হয়, মানে 7-8 ঘন্টা জার্নি ছিল। পরে ওখানে যেয়ে আমি জানতে পারি যে এটা রাজশাহী র্যাব হেডকোয়ার্টার, তো ওখানে আমাকে টয়লেটে রাখা হয়েছিল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের সন্ধ্যায় আদালতে তোলা হয়। এই সংক্রান্ত নুসরাত শারমিনের রিপোর্টটি প্রক্রিয়াধীন ছিল। রিপোর্টটি হাতে এসে পৌঁছেছে, দেখে নেব রিপোর্টটি। ব্যবধান মাত্র 9 দিন। 5 আগস্ট সকালেও পুলিশ প্রটোকল ছাড়া যারা চলাফেরা করতেন না, যাদের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত থাকত আইনশৃঙ্খলা বাহিনী, আজ তাদের হাতে গ্রেফতার হয়ে আদালতে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সন্ধ্যা 6:30টার দিকে আদালত চত্বরে যখন ঢোকানো হয় তখনকার পরিস্থিতি এটি।
আসামিদের প্রিজন ভ্যান ঢোকা মাত্রই ডিম ছুঁড়ে মারা থেকে শুরু করে চারদিকে হচ্ছিল ঝাড়ু মিছিল। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করে গারদখানা থেকে এজলাসের দিকে নিয়ে আসতে থাকেন আসামিদের। এ সময় দুজনের পরনেই ছিল পাঞ্জাবি, মাথায় হেলমেট। সন্ধ্যা ৭টার কিছু পরে হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে বিচারপতি মামুনুর রশিদের আদালতে তোলা হয় আসামিদের। অতিরিক্ত চাপে এজলাসে বমি করে দেন সালমান এফ রহমান। তার একটু সুস্থতার পর শুরু হয় শুনানি। আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় এক পক্ষ শুনানি শেষে ১০ দিনের রিমান্ডই মঞ্জুর করে আদালত। যাকে হত্যা করা হয়েছিল তার পিতা আদালতে উপস্থিত থেকে তিনি বলেন যে আসামিরা তাদের পরস্পর যোগসাজশে এবং তাদের নির্দেশে আমার সন্তানকে হত্যা করা হয়েছে। আদালত সবকিছু বিবেচনা করে মামলার এজাহার এবং রিমান্ড পিটিশন পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। 10 দিনে চাওয়া হয়েছিল এবং কোন ধরনের আইনজীবী এই কুখ্যাত সন্ত্রাসীদের এইসব কুখ্যাত দালালদের এজেন্টদের বিরুদ্ধে দাঁড়াবে না বলে ঢাকা আইনজীবী সমিতি সিদ্ধান্ত নিয়েছে। এজলাস থেকে আসামি গারদখানায় নেওয়ার সময় সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। দোধনির সঙ্গে সঙ্গে এ সময় মারমুখী হয়ে ওঠে আদালতে উপস্থিত আইনজীবীরা। পরিস্থিতি সামাল দিয়ে কোনো রকমে 2 আসামিকে গারদখানায় ঢোকায় পুলিশ। সালমান এফ রহমান এবং আনিসুল হকের মাধ্যমে শুরু হলো হাসিনা সরকারের শীর্ষ ব্যক্তিদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর প্রক্রিয়া। বাকিদেরও ধীরে ধীরে বিচারের মুখোমুখি করা হবে বলে জানা গেছে। আদালতের আদেশ অনুযায়ী মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে এই 2 আসামিকে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, ছাত্রদের আন্দোলনের সব মামলা বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করা হবে। এদিকে মূল্যস্ফীতি কমাতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, অর্থের সুষ্ঠু ব্যবহারে নিশ্চিত করার পাশাপাশি অপচয় রোধ করা হবে। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয় নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 1973 সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, যেটা পরে 2009 এবং 13তে সংশোধনী হয়েছে, সেই আইনে আমরা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনের গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন উনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করা হবে ছাত্র আন্দোলনের ঢাকা শহরের সকল মামলা। আমরা আশা করছি এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ 31 অগাস্টের মধ্যে সারা দেশে 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত, এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 অগাস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন তারা দিনে রাতে কাজ করছেন। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার বিচারের বিষয়ে বর্তমান সরকারের আন্তরিকতার কথা জানিয়ে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যা যা করা দরকার তার সবই করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব।
সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, অর্থ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে। আর শিষ্টের পালনের ওটা প্রসেস আছে, তাই না? ভালো কাজ করলে আমি আমার পকেটে টাকা দিয়ে দিলাম, কিন্তু সরকারি কোষাগার তো টাকা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা রেস্ট অ্যাসিওর্ড যে এইগুলো আমরা কোনোটাই নজরে এড়াইনি। আজকের না, কিন্তু অন্য দিকে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। উৎপাদন সরবরাহ সহ বাজার ব্যবস্থাপনা ঠিক রাখতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে। এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া, অপচয় করব না। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করা সহ বেশ কিছু দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিতে পারে, আমরা তার কাছে সেটি দাবি জানিয়েছি। পাশাপাশি তিনি আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমাদের মাধ্যমে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড়িতে থেকেও গুলিতে শিশু নিহত হওয়ার কারণ জানতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আর্জি জানিয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দিতে বৃহস্পতিবার দিন ঠিক করেছেন আদালত। শুনানিকালে উচ্চ আদালত বলেন, যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী। এ সময় হাইকোর্ট জানান, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের দোষী করা হয়েছে। বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন। শেখ হাসিনার স্বৈরশাসনের অধীনে 15 বছরের অর্থনৈতিক লুণ্ঠনের পর বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা করতে দেশের পোশাক প্রস্তুতকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি BGMEA নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর বিদ্যমান চ্যালেঞ্জগুলোর ওপর জোর দিয়ে ডক্টর ইউনূস বলেন, সব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, তারা দেশকে অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে, তবে সবার সহযোগিতায় আমরা জাতিকে পুনর্গঠন করতে পারব এবং এটি সম্ভব। এ সময় ব্যবসাকে রাজনীতি থেকে আলাদা রাখার জন্য প্রস্তুতকারক ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান অধ্যাপক ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে চক্রান্ত শুরু করেছেন বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চলছে, এ গুজব তুলে আন্তর্জাতিক মহলে নতুন চক্রান্ত করছেন বলেও জানান বিএনপি মহাসচিব। কোটা আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এক সম্প্রীতি সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে মাহবুব সৈকতের রিপোর্ট। নিজের জীবন দিয়ে ছাত্র জনতাকে জাগিয়ে তুলে পরপারে চলে যাওয়া শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় যান বিএনপি মহাসচিব। পরে স্থানীয় জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসার মাঠে সম্প্রীতি সমাবেশে যোগ দিয়ে ধর্মবর্ণ নির্বিশেষে শহীদের রক্তে অর্জিত নতুন স্বাধীনতাকে রক্ষার আহ্বান জানান তিনি। আমাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংহত করতে হবে। এরপর পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে যোগ দিয়ে ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব। ভয়াবহ জালেম হত্যাকারী খুনি সরকার পালিয়েছে, পতন হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মা তারা এখনো বাংলাদেশে রয়েছে। আমরা পরিষ্কার করে দাবি করেছি যে সমস্ত পুলিশ কর্মকর্তারা, সব পুলিশ খারাপ না, যে সমস্ত পুলিশ অফিসাররা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে। হাসিনার বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভা যারা চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, তাদের সকলের বিচার করতে হবে। আবু সাইদের মতো অসংখ্য মানুষের ত্যাগের অর্জন কেউ যাতে নস্যাৎ করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু ভারতে পালিয়ে গিয়ে সে চুপ করে নাই।
সে ভারত থেকে আবার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, এই ধোঁয়া তুলে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা চালানোর দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা অবস্থান নেয়। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, গুলি করে ছাত্র জনতাকে হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। মানুষ নিহত হবে, আওয়ামী লীগের 5 জন মানুষ সারা বাংলাদেশে নিহত হয় নাই। গত 5 তারিখ থেকে আজকে 14 তারিখ 10 দিন 5 জন মানুষ আওয়ামী লীগের মরে নাই। বলেন, সেনাপ্রধান বলেছেন তাদেরকে নিরাপদে আশ্রয় দেওয়া হয়েছে কারণ তাদের জীবনহানির আশঙ্কা ছিল। পিডিআরে হত্যা করেছে, ছাত্র বন্ধুদেরকে, জনতাকে হত্যা করেছে। সেই হত্যার বিচার আগে হইতে হবে, তারপরে চিন্তা করে দেখা যাবে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক এর অংশ হিসেবে শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখে বিশাল পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়ার কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচি থেকে 15 আগস্টকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা ও সাম্প্রদায়িক হামলা রুখে দিতে ছাত্র জনতাকে রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা। এসএম আরিফের রিপোর্ট। শাহবাগ মোড়ে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে একতার বাংলাদেশ নামে একটি অরাজনৈতিক সংগঠন। এর সাথে সংহতি প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে সমন্বয়কদের দাবি, 15ই আগস্টকে ঘিরে পরাজিত শক্তিরা পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছে। ভারতে বসে পাল্টা করে অভ্যুত্থানের চেষ্টা করছে। এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকেই হোক পাল্টা করে অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি, এবং এই পরিচয়ের উপরে ভিত্তি করে আমরা কোন অভ্যুত্থানকে গণজাগরণে পরিণত করার জন্য আমরা মাঠে থাকবো। যে কোনো পরিস্থিতিতে ছাত্রদের ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানান তারা। যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায়, ততদিন পর্যন্ত রাজপথে 10 মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে। সামনের দিনেও সমস্ত ফ্যাসিবাদী চক্রান্তকে প্রতিহত করতে, ষড়যন্ত্রকে নস্যাৎ করতে আমরা আমাদের বুক পেতে দিয়ে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, সামনের বাংলাদেশে আমরা সম্প্রীতি নিয়ে বাস করতে চাই, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যতে আমাদেরকে কেউ বিচ্যুত করতে পারবে না। সমাবেশ শেষে 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে পদযাত্রা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। ভারতে অবস্থান নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিবৃতি ঢাকা দিল্লি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা কূটনীতিক মোহাম্মদ তৌহিদ হোসেন। নিজ মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভারতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বর্তমান সরকার। একই সাথে তিস্তায় যেটুকু পানি আছে তার ন্যায্য হিস্সা চায় বাংলাদেশ। বিস্তারিত দেখুন আমিনা হীরা রিপোর্টে। সকাল থেকেই তৎপর পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিক মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে বৈঠক করতে একে একে আসেন ঢাকায় অবস্থিত কয়েকটি মিশনের রাষ্ট্রদূত ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতরা। বৈঠক শেষে সব দেশের কূটনৈতিকরা কথা বললেও কথা বলেননি যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।
তবে বাকি মিশন প্রধানরা সাংবাদিকদের জানান, সংকটকালীন সময়ে বাংলাদেশের পাশে থাকবে তাদের দেশের সরকার। As a long-standing partner and friend of Bangladesh, the UK very much welcomes the appointment of the interim government. No matter how the international situation and the domestic situation of Bangladesh changes, China will always attach high importance to its relation with Bangladesh. Taking forward our bilateral engagement, and we look forward to working closely with MOFA to advance our relations. More than 5,000 working visa every day, and also we have the authentications progress also coming back. We look forward to supporting Bangladesh in this critical transition. বাংলাদেশকে এগিয়ে নিতে বৈঠকে বিদেশিরা পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, দেশে ক্ষমতায় যেই আসুক না কেন দ্বিপাক্ষিক সম্পর্কে চির ধরবে না। সরকার এখানে কে থাকলো না থাকলো কিছু আসে যায় না, প্রত্যেকেই নতুন সরকারের সাথে তারা সমর্থন করে এবং তারা চায় যে এর সাথে ইন্টারেক্ট করতে। এ সময় তিস্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, নদীর পানির হিস্সা চায় বাংলাদেশ। একই সাথে বাংলাদেশ ও ভারত চাইলে সীমান্ত হত্যা বন্ধ হতে পারে বলেও বলেন পররাষ্ট্র উপদেষ্টা। একটি ইস্যু আমরা চাইলে, দুই পক্ষ যদি চাই আমরা অবশ্যই বন্ধ করতে পারি। দুই পারেই ক্যানেল যাচ্ছে এবং ইরিগেশন হচ্ছে, আর মাঝখানে বাংলাদেশ শুকনা। এটা আপনি উপর থেকে ছবি নিলেও দেখতে পাবেন, এখন তো ছবি নেওয়া কোনো কঠিন কাজ না। আমি তাকে এই কথাটা বলেছি যে পানি কম আছে, খুবই কম আছে, তাহলে আছে তো 100 কিউসেক পানিও যদি থাকে তার মধ্যে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। বিদেশি কূটনৈতিকদের অন্তর্বর্তী সরকারের রূপরেখা ও প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকবে না এই সরকার, এমনটাই জানানো হয়েছে বলেও বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন। আমাদের যেটুকু সময় লাগবে তার থেকে কম আমরা থাকবো, তার থেকে একদিন বেশিও থাকবো। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা আর অভিভাবকদের তুচ্ছ তাচ্ছিল্য করা সহ নানা অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা। দীর্ঘদিন ধরে ওই প্রধান শিক্ষিকা স্বৈরতান্ত্রিকভাবে নানা অনিয়ম করায় পরিবর্তিত পরিস্থিতিতে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও যোগ দেন। তোপের মুখে প্রধান শিক্ষিকা পদত্যাগ করতে বাধ্য হলেও জাল স্বাক্ষর করা নিয়ে তৈরি হয় নাটকীয়তা। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। শিক্ষার্থীদের অভিযোগ, 2017 সালের 1 জুলাই যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা আর অভিভাবকদের তুচ্ছতাচ্ছিল্য সহ একছত্র আধিপত্য বিস্তার করে নানান অপকর্ম করে আসছিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা। সেই থেকে শিক্ষার্থী আর অভিভাবকদের মনে ক্ষোভের দানা বাঁধলে অদৃশ্য অশুভ শক্তির কারণে বহাল তবিয়তে নিজ সিদ্ধান্তে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল হোসনে আরা। আমাদের আগে বেতন ছিল 700 থেকে 800 টাকা, এখানে উনি আইসা এক দফা 1000 টাকা করে ফেলছে। আমাদের দাবি হোসনে আরা ম্যামের পদত্যাগ এক দফা। আমাদের কারণ দুর্নীতি করতেছে আমাদের স্কুলে। গার্জিয়ানদের কোনো মতামতই নেয় না, কোনো তার বিপক্ষে কেউ গেলে তার সে বের করে দিতেছে। আমাদের অনেক ভালো ভালো আমাদের শিক্ষক ছিল, আমাদের প্রিয় শিক্ষকদের তারা বের করে দিয়েছে। শুধু তাই নয়, একছত্র আধিপত্য বিস্তার করে মন গড়া সিদ্ধান্ত নিয়ে বেতন বৃদ্ধি সহ শিক্ষকদের অহেতুক ছাঁটাই এবং প্রতিষ্ঠানের ভবনে নিজে থাকার জন্য আবাসিক কক্ষ স্থাপন করায় পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। কোন স্কুলে মধ্যে বাড়ি করে রাখছে, তার ফ্যামিলির কয়েকজন মানুষ ওখানে থাকে, কেন কোন স্কুলে তো এরকম না? যেই সকল শিক্ষকরা তার অন্যায়কে সাপোর্ট করে কেবল তারাই এই কলেজে স্কুলে ঠিকভাবে থাকতে পারছে, ঠিক আছে, এবং তাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি একা একা সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন, টিচারদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দিতে দিচ্ছেন না। একটা প্রধান শিক্ষকের থেকে আমরা যে ব্যবহারটা ডিজার্ভ করব, ওনার মধ্যে এই আদব কায়দাটা নাই। প্রধান শিক্ষক হিসাবে যেটা যার যতটা যোগ্যতার দরকার, আমার কাছে অতটা যোগ্য মনে হয়নি। তার সাথে কেউ যদি দেখা করতে যেত, তার অনেক দম বসে দেখা করতে যেতে দিত না কাউকে। আমার মা একটা কমপ্লেন নিয়ে আসে, তাকে 7 দিন আসে, তিনি একদিনও বলে আমি ব্যস্ত, আমি ব্যস্ত, উনি ডিসপ্লে নিয়ে উনি ব্যস্ত থাকে, আমাদের মার কথা একবার শোনার চেষ্টা করে না। তোপের মুখে প্রধান শিক্ষিকা হোসনে আরা পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলেও জাল স্বাক্ষর করায় আরও উত্তপ্ত হয়ে ওঠে রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে এক প্রকার বাধ্য হয়ে প্রকৃত স্বাক্ষর করে রেহাই পান প্রধান শিক্ষিকা হোসনে আরা।
প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিলাসবহুলভাবে কয়েকটি ফ্লোর দখল করে দীর্ঘ 6 বছর ধরে বসবাস করে আসলেও তার ক্ষমতার কাছে সবাই ছিল জিম্মি। এমনকি শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের নানাভাবে মানসিক নির্যাতন সহ ছাড়পত্র দেওয়ারও হুমকি প্রদান করা হতো। অবুসাদ অপু, মাই টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের পৌর মুক্তমঞ্চে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের আহ্বানে কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মুফতি মোবারক উল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, পরাজিত শক্তি 15 আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করা হবে। আবারও স্বাগত মাই টিভি সংবাদে। এ পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। শেখ হাসিনার পতনের পর সাম্প্রতিককালে সবচেয়ে বড় এবং বিশাল আয়োজনে বিজয় উৎসব ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া পেনাং বিএনপি এবং তার অঙ্গ সংগঠন। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কুয়ালালামপুর থেকে 400 কিলোমিটার দূরে পেনাং শহরের এই বিজয় উৎসবে হাজারো প্রবাসী যোগদান করেন। পেনাং প্রদেশের সুঙ্গাই নিবং সরকারি অডিটোরিয়াম দেওয়ান পেস্তায় এ বিজয় উৎসব উদযাপন করা হয়েছে। পুলাও পিনাং শাখা যুবদলের নেতা মোহাম্মদ হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলাও পিনাং শাখার বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পুলাও পিনাং বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী তমিজউদ্দিন। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ও ব্যবসায়ী মিনহাজুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা বিল্লাল হোসেন, কুয়ালালামপুর মহানগর যুব দলের সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক শাহিন আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন। একত্রিত হয়ে এই ফেসিবাদ হাসিনাকে উৎখাত করেছে, সেই আনন্দ উল্লাস আমরা এই মালয়েশিয়ার মাটিতে, প্রবাসের মাটিতে মন খুলে যে আমরা আজকে যে কথা বলতে পারছি, আমাদের বাংলাদেশের জনগণ সবাই কথা বলতে পারছে। একটা সুস্থ মানুষকে যেভাবে অত্যাচার করা হয়েছে এইটা সবাই জানেন। ঐতিহ্যবাহী একটা বিজয় উল্লাস উদযাপন করলাম। এই উদযাপনের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশকে আজকে স্মরণ করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ডক্টর ইউনূসকে দীর্ঘদিনের পুরাতন বন্ধু উল্লেখ করে বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বুধবার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন। তাকে আশ্বস্ত করেছেন মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত। ফোনালাপে বাংলাদেশিদের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেয় ডক্টর ইউনূসের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। খিয়াং নয়ন রচিত মোটিভেশনাল বিষয়ক ইমপ্রেশন ডিভি জীবনের ছাপ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, সলিডারিতে আজি ফ্রান্স সাফর উদ্যোগে প্যারিসের একটি হলে এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভায়োলিনের মাধ্যমে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আরশি। সাংবাদিক ও আলোকচিত্রী আশিক আহমেদ উল্লাস ও মাইশা রহমান চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ফরাসি জাতীয় সংসদ সদস্য অ্যান্তোয়ান লেমো, প্যারিস 18 এর কাউন্সিলর অঞ্জুমান সিসিকো, ফেদেরল মোগলের অবসরপ্রাপ্ত কারিগরি সহকারী ম্যাডাম মনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফরাসি শিক্ষা মন্ত্রণালয়ের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফিসার দিয়ান আশরাফুল, বুলাক গ্রন্থাগার প্যারিসের লাইব্রেরিয়ান প্রদীপ চক্রবর্তী, কবি ও লেখক আবু জুবায়ের এবং জীবনের ছাপ গ্রন্থের লেখক জনাব খিয়াং নয়ন।